ওয়েলকাম স্টুডেন্ট। তোমরা খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম তোমাদের ডি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম বা ভৌত ধর্ম। এখন দেখো আজকে আমরা আলোচনা করব আজকের ক্লাসে চৌম্বকীয় ধর্ম। এই চুম্বকীয় ধর্ম দেখো অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি। প্রথমে জেনে নিই এই চুম্বকীয় ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিটা কী, বা এর উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে কী কী শ্রেণীবিন্যাস করি। সব থেকে যেটা কমন শুনেছ দেখো সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক অর্থাৎ তোমার কি হচ্ছে পরা চৌম্বকীয়। এক নম্বরে পরাচুম্বকীয়। এই প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় কাদেরকে বলি? যারা চৌম্বক ক্ষেত্রে আকর্ষিত হয়। যারা চৌম্বক ক্ষেত্রে আকর্ষিত হয়। দু নম্বরে আসছি দেখো ফেরোম্যাগনেটিক। অর্থাৎ অয়স্চুম্বকীয়। কাদেরকে বলবো ফেরোম্যাগনেটিক? যারা চৌম্বক ক্ষেত্রে অধিক আকর্ষিত হয় এবং স্থায়ী চুম্বকে পরিণত হয়। স্থায়ী চুম্বকে পরিণত হয়। থার্ড 3 নম্বরে দেখো ডায়াম্যাগনেটিক। তিরশ্চুম্বকীয়। কারা? যারা চৌম্বক ক্ষেত্রে এখানে চৌম্বক ক্ষেত্রে যারা চৌম্বক ক্ষেত্রে বিকর্ষিত হয়। তাহলে কি দেখলাম? প্যারাম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। ফেরোম্যাগনেটিক এইটারই দেখো ফেরোম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় এবং স্থায়ী চুম্বকে পরিণত হয়, ফলে চুম্বক ক্ষেত্র সরিয়ে নিলেও এদের চুম্বক ধর্ম থেকে যায়। অর্থাৎ ফেরোম্যাগনেটিকটা বলতে পারি প্যারাম্যাগনেটিকের একটা তীব্র ধর্ম। ডায়াম্যাগনেটিক এদের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ডায়াম্যাগনেটিক এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তো আমরা এখানে মেনলি দেখো এই প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক এই সম্পর্কে আলোচনা করব। যেহেতু ফেরোম্যাগনেটিকটা প্যারাম্যাগনেটিকই একটা তীব্র মাত্রার রূপ, তাহলে আমরা প্যারাম্যাগনেটিকই সেই সম্পর্কে আলোচনাটা করব। এবার আসছি দেখো এই ডি ব্লক মৌলসমূহের বা সন্ধিগত মৌলসমূহের, অর্থাৎ সন্ধিগত মৌলগুলির কি হচ্ছে অধিকাংশের চৌম্বকীয় ধর্ম দেখা যায়। অর্থাৎ তাহলে দেখো অধিকাংশের চুম্বকীয় ধর্ম দেখা যায়। তাহলে সবার কিন্তু থাকে না, কিন্তু অধিকাংশেরই চুম্বকীয় ধর্ম দেখা যায়।
এই চুম্বকীয় ধর্ম এর কারণটা কি? এর কারণটা হচ্ছে অসম্পূর্ণ দ্বি-উপকক্ষ। অসম্পূর্ণ দ্বিকক্ষক। অসম্পূর্ণ দ্বিকক্ষক থাকার কারণে এদের ক্ষেত্রে কি হয়? চৌম্বকীয় ধর্ম দেখা যায়। তাহলে এখন আমরা জানবো যে এই অসম্পূর্ণ দ্বিকক্ষ থাকার কারণে এদের চুম্বকীয় ধর্মটা কেন হয়। ধরো কোনো একটা পরমাণু যে কোনো ক্ষেত্রে D7 ইলেকট্রন বিন্যাস, তাহলে তার বক্স ডায়াগ্রাম করলে কি দাঁড়াচ্ছে দেখো, এই D7 ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রনের কারণে পরমাণু, এখানে দেখো সন্ধিগত মৌলগুলি বলেছি, এটা আরেকটু পরিষ্কারভাবে মৌল বা আয়ন, সেটা মুক্ত আয়ন হতে পারে। সাধারণত মুক্ত আয়ন কোথায় থাকবে? জলীয় দ্রবণে। অথবা তোমার কি আছে? যৌগের মধ্যে থাকা আয়ন, অর্থাৎ মৌল বা পারমাণবিক অবস্থায় বা এদের আয়নিত অবস্থায় এরা চুম্বক ধর্ম দেখায় অসম্পূর্ণ দ্বি-উপকক্ষের কারণে। এবার আমরা দেখব এতে দ্বি ইলেকট্রন বিন্যাস থেকে চুম্বক ধর্মের কারণটা কি আগে দেখো পরিষ্কার জেনে নিই। বলছে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের বা একটা কক্ষপথে থাকে তখন সে কি করে? দুটো কাজ করে। একটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার কি আছে? ঘুরছে নিউক্লিয়াসের চারিপাশে। আর কি করে? এই ঘোরার সময় তার অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, অর্থাৎ স্পিনিং হতে থাকে। ইলেকট্রন চার্জ পার্টিকেল, তোমরা জানো কোনো চার্জ পার্টিকেল ঘুরলেই সেখানে তোমার কি হবে? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রের মোমেন্টাম স্বরূপ তোমার কি হয়? ওখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রনের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণটা কি? দুটো কারণ। একটা তার কক্ষপথে ঘোরার জন্য, অর্থাৎ অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য। আরেকটা দেখো তার নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য, অর্থাৎ স্পিন মোমেন্টামের জন্য। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন কি হয়? এরকম বৃত্তপথে ঘোরার সময় কি হয়? সে তার অক্ষের চারিপাশেও এরকম তোমার কি হয়? ঘুরতে থাকে। এই দুটো ঘূর্ণনের কারণে তার ক্ষেত্রে তোমার কি আছে? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন দেখো এই অরবাইটাল মোমেন্টামটা ভালো করে খেয়াল করো। অরবাইটাল মোমেন্টামটা তোমার কি হয়ে যায়? প্রশমিত হয়ে যায় এর পাশাপাশি অন্য পরমাণু দ্বারা। কী রকম? ধরো এর কোনো একটা ইলেকট্রনের অরবাইটাল মোমেন্টাম এই দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। অপর একটা পরমাণু তার ক্ষেত্রে ইলেকট্রনের অরবাইটাল মোমেন্টাম এই দিকে ক্লকওয়াইজ। ফলে এই অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রনের অরবাইটাল মোমেন্টাম আর ক্লকওয়াইজ ইলেকট্রনের দুটো আলাদা আলাদা পরমাণু পাশাপাশি, অর্থাৎ সন্নিহিত পরমাণু পরস্পরকে প্রশমিত করে দেয়। অর্থাৎ কোনো একটা পরমাণুর ইলেকট্রনের অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার সন্নিহিত বা তার পরিবেষ্টনকারী অপর পরমাণুর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দ্বারা প্রশমিত হয়ে যায়। ফলে এদের কোনো প্রভাব থাকে না। এরপরে আসছি দেখো স্পিন অনলি মোমেন্টাম বা স্পিনিংয়ের জন্য। ভালো করে দেখো তো, এই অরবাইটালে যখন ইলেকট্রনটা আছে, দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোর কি হয়? স্পিন, ঘূর্ণনটা কি হয়? একটা কক্ষকের ইলেকট্রনের ঘূর্ণন কি হয়? বিপরীতমুখী। অর্থাৎ এই ইলেকট্রনটার ঘূর্ণন যদি তোমার কি হয়? এই মুখে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, এই ইলেকট্রনটার ঘূর্ণন কি হয়ে যাবে? ক্লকওয়াইজ। ফলে দেখো এর অ্যান্টি ক্লকওয়াইজ হওয়ার জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট হবে, এর ক্লকওয়াইজ হওয়ার জন্য ম্যাগনেটিক মোমেন্ট পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তাহলে ইলেকট্রন যখন একটা কক্ষকে জোটবদ্ধ অবস্থায় থাকছে তখন তার ম্যাগনেটিক মোমেন্ট কি হচ্ছে? থাকছে না। কিন্তু যখন ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে তখন দেখো এই ইলেকট্রনটা যখন বিজোড় অবস্থায় আছে তার যে কোনো দিকে ঘূর্ণন হতে পারে। ধরে নিলাম এই ঘূর্ণন হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু এটাকে প্রশমিত করার জন্য কেউ নাই। ফলে এর ক্ষেত্রে তোমার কি হবে? দ্যাট ইজ ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তাহলে অসম্পূর্ণ দ্বি-উপকক্ষ বা এখানে বলতে পারি দ্বি-উপকক্ষে বিজোড় ইলেকট্রন,
বিজোড় ইলেকট্রনের কারণে এদের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট দেখা যায়। তাহলে এদের পারমাণবিক অবস্থায় বা আয়নিত অবস্থায় যদি ডি কক্ষে বিজোড় ইলেকট্রন থাকে তাহলে এদের ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এবং বিজোড় ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তত ম্যাগনেটিক মোমেন্টের পরিমাণ বেশি হবে। এই ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বকীয় ভ্রামককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বকীয় ভ্রামক একে আমরা কি করি, মিউ দ্বারা প্রকাশ করি। একে পরিমাপের একটা সমীকরণ রয়েছে, যেটা কি হচ্ছে n ইন্টু n প্লাস 2 বিএম। বিএমটা কি, এই ম্যাগনেটিক মোমেন্ট পরিমাপের একক, যার ফুল ফর্ম কি বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন। এখানে এনটা কি, এনটা হচ্ছে ডি কক্ষকে বা যে কোনো কক্ষকের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের সংখ্যা। বিজোড় ইলেকট্রনের সংখ্যা। তাহলে দেখো এই D7 এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, যার ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন কত, n সমান কত 3। তাহলে এর ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট কত হয়ে যাবে, দ্যাট ইজ n ইন্টু n প্লাস 2, তাহলে 3 ইন্টু 3 প্লাস 2 বোর ম্যাগনেটন। অর্থাৎ তাহলে কত হচ্ছে √15 বোর ম্যাগনেটন। এবার এর রুট এ করলে যেটা আসবে সেই মানটা আমরা পেয়ে যাব। এখান থেকে দেখো বিভিন্ন রকমের কোশ্চেন দিতে পারে। ধরো তোমাকে বলল Fe2+ ও Fe3+ এর মধ্যে কার ম্যাগনেটিক মোমেন্ট, আমরা সংক্ষেপে মিউ দ্বারা প্রকাশ করছি, ম্যাগনেটিক মোমেন্ট কার মিউ বেশি। তাহলে এদের ক্ষেত্রে আমাদের বিজোড় ইলেকট্রন জানতে হবে। Fe2+, ইলেকট্রন বিন্যাস কি 3d6, বক্স ডায়াগ্রাম। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন দেখো n সমান কত হচ্ছে, দেখো 4। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হচ্ছে, মিউ সমান 4 ইন্টু 4 প্লাস 2 বোর ম্যাগনেটন। তাহলে এর মানটা কত আসে দেখো 4। फोर इंटू 6 বোর ম্যাগনেটন রাফলি। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে 2√3, এই √6 বোর ম্যাগনেটন। এইটা এবার যদি দেখো 3+ দেখি, Fe3+ ইলেকট্রন বিন্যাস কত 3d5, তাহলে আনপেয়ার ইলেকট্রন n সমান কত 5, তাহলে মিউ এর মান কত হচ্ছে √5 ইন্টু 5 প্লাস 2 বোর ম্যাগনেটন, দ্যাট ইজ √35 বোর ম্যাগনেটন। যদি বলে যে সন্ধিগত মৌলগুলির বা 3D সারির মৌলগুলির পারমাণবিক অবস্থায় কার ম্যাগনেটিক মোমেন্ট বা মিউ বেশি, তাহলে কার বেশি হবে, যার ক্ষেত্রে পারমাণবিক অবস্থায় আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বেশি, কে ক্রোমিয়াম।
তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 4s1 3d6 এই 5, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন n সমান 6। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? মিউ সমান 6 × 6 + 2। বোর ম্যাগনেটন, তাহলে এক্ষেত্রে আসছে কত দেখো, √6 × 8 4√3, তাই তো? 4√3 বোর ম্যাগনেটন। যদি দেখো এরকম দেয় যে 3D সারির +2 জারণ অবস্থায় কার ম্যাগনেটিক মোমেন্ট বা চুম্বকীয় ভ্রামক বেশি? কার বেশি? 3D সারির +2 জারণ অবস্থায় কার আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বেশি? Mn2+, কারণ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়? 4d5, এইটা। তাহলে 4d5 হলে আনপেয়ার ইলেকট্রন কত? 5। মিউ কত? √5 × 5 + 2 বোর ম্যাগনেট, দ্যাট ইজ √35 বোর ম্যাগনেট। তাহলে এইটা খুব সোজা আছে, কোনো জটিলতা নাই, অসুবিধা নাই। এবার দেখো তো কার ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট থাকবে না? জেড পারমাণবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস কত? 4s2 3d10 বা Zn2+, এর কত? 3d10। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো জেড ফুলফিল, তাহলে এর ক্ষেত্রে মিউ কত হবে? 0। বা দেখো আমরা যদি বলি কপার প্লাস ইলেকট্রন বিন্যাস কত? 3d10, এর ক্ষেত্রেও কি হবে? মিউ সমান 0। স্ক্যান্ডিয়াম 3+, এর ক্ষেত্রে দেখো কত? 4s0 3d0, অর্থাৎ ডি এ কোনো ইলেকট্রন নেই, মিউ সমান 0। স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম 4+, এর ক্ষেত্রেও 3d0, অর্থাৎ মিউ সমান 0। তাহলে এই মৌলগুলোর, ওই জন্য প্রথমেই বলেছিলাম অধিকাংশ মৌলের, অর্থাৎ সবার ক্ষেত্রে তোমার কি হয়? চুম্বকীয় ধর্ম থাকে না। এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে এদের ক্ষেত্রে এই অবস্থায়, যেমন জিঙ্কের দেখো স্বাভাবিক বা স্থায়ী জারণ অবস্থায়, এদের ক্ষেত্রে এই জারণ অবস্থায় চুম্বকীয় ধর্ম থাকবে না। এবার অনেক ক্ষেত্রে দেখো তোমাদের চুম্বকীয় ধর্মের মান দিয়ে দিয়ে পরমাণুর জারণ অবস্থা নির্ণয় করতে দিতে পারে। যেমন বলে দিল দেখো আয়রনের একটি যৌগে একটি যৌগের ম্যাগনেটিক মোমেন্ট অর্থাৎ মিউ সমান √35 বোর ম্যাগনেটন। তাহলে যৌগে আয়রনের Fe এর জারণ অবস্থা কত, বা জারণ অবস্থা নির্ণয় করো। এখানে দেখো আমরা জারণ অবস্থা নির্ণয়ের কোনো কিছু দেখিনি, তাহলে আমরা কি করব? দেখে নেব এদের ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন কত থাকলে এই ম্যাগনেটিক মোমেন্ট আসে। যদি ধরে নিই যে এর আয়নে বিজোড় ইলেকট্রন n, তাহলে কি বলতে পারি? √n × n+2 সমান √35 বা n × n+2 সমান √35। এবার দেখো এইটা তোমার কি হবে? স্কোয়ার দিয়ে মান এসে যাবে, আমাদের অত করার দরকার নেই। আমরা কি করব? n সমান 1 2 3 4 5 ইত্যাদি বসিয়ে বসিয়ে দেখব যে কোন ক্ষেত্রে মানটা 35 আসছে। 1 বসালে হবে না, 2 বসালেও হবে না,
3 বসালে দেখো 3 × 3 + 2 5 15 হচ্ছে না। 4 বসালেও দেখো 4 × 6 24 হচ্ছে না। 5 বসালে দেখো 5 × 7 35। তাহলে n সমান এখানে কত? দ্যাট ইজ 5। তাহলে আয়রনের বিজোড় ইলেকট্রন 5। কখন আয়রনের বিজোড় ইলেকট্রন 5? দেখো আয়রন 3+ আয়রনের বিজোড় ইলেকট্রন 5, কারণ 3d5। ফলে এক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে যৌগে আয়রনের জারণ অবস্থা, অর্থাৎ আয়রনের জারণ অবস্থা কত? +3। তাহলে এই রকম দেখো তোমাদের কোনো আয়ন দিয়ে তার ম্যাগনেটিক মোমেন্ট বের করতে দিতে পারে, অথবা কোনো ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে আয়নের জারণ অবস্থা নির্ণয় করতে দিতে পারে, যে কোনোটাই দিতে পারে। এবং এই ম্যাগনেটিক মোমেন্ট ব্যাপারটা খুব ইজি ব্যাপার, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন দিলেই তোমরা পেরে যাবে। এরপরে আসছি দেখো অনুঘটকীয় ধর্ম বা ক্যাটালাইটিক প্রপার্টি। তোমরা জানো যে সন্ধিগত মৌলগুলি বা এদের যৌগগুলি অনুঘটক রূপে ক্রিয়া খুব বেশি, অর্থাৎ অনুঘটক রূপে ক্রিয়া করে। তাহলে এরা তোমার কি আছে? কোন অবস্থায়? মৌলিক অবস্থায়। মৌলিক অবস্থায় বা মৌলগুলি বলতে পারি, মৌলিক অবস্থায় না বলে মৌলগুলি বা এদের যৌগ। বিভিন্ন যৌগ প্রধানত কি আছে? অক্সাইড বা ক্লোরাইড, এদের যৌগ অনুঘটক রূপে ক্রিয়া করে। কতগুলো উদাহরণ নিলে দেখা যাবে। দেখো এই রকম অনুঘটক রূপে ক্রিয়ার তোমরা অনেক পেয়েছো। যেমন ধরো অনেক নিচু ক্লাস থেকেই পড়ে আসছো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। অনুঘটককে আয়রন, সেক্ষেত্রে কি হয়? অ্যামোনিয়া উৎপাদনে আয়রনকে অনুঘটক রূপে ব্যবহার করা হয়। এবং এখানে তোমার দেখো মলিবডিনাম চূর্ণ উদ্দীপক, দুটি সন্ধিগত মৌল। বা দেখো সালফুরিক অ্যাসিড প্রস্তুতিতে সালফার ডাইঅক্সাইডকে যখন তোমার কি আছে? সালফার ডাইঅক্সাইডে জ্বালন করা হয়, তাহলে প্লাটিনাম ধাতু। বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এদের অক্সাইড ভ্যানাডিয়ামের অনুঘটক রূপে ক্রিয়া করে। বা এরকম তোমরা পেয়েছো কোনো অসম্পৃক্ত যৌগকে সম্পৃক্ত যৌগে রূপান্তর করতে অনুঘটক রূপে কি কি করা হয়? হাইড্রোজেনেশনে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল, এরা সবাই সন্ধিগত মৌল, অর্থাৎ যেটা তোমার কি আছে? উদ্ভিজ্জ তেলকে বনস্পতি ঘিতে পরিণত করতে পারে। এছাড়াও দেখো তোমরা পলিমার কথাটা পড়ে এসছো। পলিমারে টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, টাইটানিয়াম টেট্রাক্লোরাইড, টাইটানিয়ামের ক্লোরাইড অনুঘটক রূপে ক্রিয়া করে। লিঞ্জরাট ক্যাটালিস্ট, সেখানেও তোমার কি হচ্ছে? অনুঘটক রূপে প্যালাডিয়াম থাকে। রোজেনবার্ন বিজারণ বা তোমার অ্যালডিহাইডের ক্ষেত্রে যে তোমার কি আছে? যে বিজারণ ঘটে, সেখানেও প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে করা হয়। অর্থাৎ সন্ধিগত মৌলগুলো বা এদের যৌগ প্রধানত অক্সাইড বা ক্লোরাইড বা অন্য কোনো যৌগ হতে পারে, এরা সন্ধিগত এই অনুঘটক রূপে ক্রিয়া করে। এই অনুঘটক রূপে ক্রিয়া করার এদের প্রধান কারণটা কি? কেন কাজ ক্রিয়া করে? বলছে দেখো কারণ প্রধানত তোমার কি আছে? খালি বা খালি না বলে অসম্পূর্ণ বলতে পারি, অসম্পূর্ণ অসম্পূর্ণ দ্বিকক্ষক। এইটা 2 নম্বরে দেখো এদের এক পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। দ্বি উপকক্ষ আছে এইটা। 3 নম্বরে দেখো এদের আরেকটা ধর্ম হচ্ছে এরা জটিল যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন
করতে পারে। প্রধানত এই তিনটে কারণের জন্য এরা অনুঘটক রূপে ক্রিয়া করে। আমরা এখন দেখে নেব এই তিনটে কারণের জন্য এরা কেন অনুঘটক রূপে ক্রিয়া করে। প্রধানত দেখো, প্রথম কারণটা আসছে অসম্পূর্ণ দ্বি উপকক্ষ। ধরো যে কোনো কক্ষে যদি দ্বি উপকক্ষ অসম্পূর্ণ থাকে, সে যে কোনোভাবে থাকতে পারে। ধরে নিলাম একটা ইলেকট্রন আছে, বিক্রিয়াকালীনে কোনো ধাতু তার এই ইলেকট্রন বিন্যাস বা এখানে যে কোনো ইলেকট্রন বিন্যাস হতে পারে ইত্যাদি, যে কোনো ডট ডট ইলেকট্রন বিন্যাস হতে পারে যেখানে অসম্পূর্ণ দ্বি উপকক্ষ আছে। তাহলে এখানে তোমার কি হয়, বলছে এখানে এই নিম্ন শক্তির ডি ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তিতে যায়, অর্থাৎ এটা নিম্ন, এখানে উচ্চ, এখানে চলে যায়। তাহলে এখানে ইলেকট্রন ছিল না, নিম্ন শক্তির ইলেকট্রন শক্তি গ্রহণ করে এখানে চলে যায়, অর্থাৎ এখানে কি করেছে, তোমার শক্তি গ্রহণ করেছে, চলে যায়। এবার এই চলে গিয়ে এই অবস্থায় স্থায়ী হয় না, এ আবার তোমার কি হয়, ফিরে আসে। এই ফিরে আসার সময় কি করে, শক্তি বর্জন করে। এই বর্জিত শক্তিটা কোথায় যায়, বলছে বর্জিত শক্তিটা বিক্রিয়ককে দেয় কি রূপে, সক্রিয়করণ শক্তি রূপে। তাহলে এই যে বর্জিত ইলেকট্রনটা সহজেই বিক্রিয়ক পদার্থকে দিয়ে দেয়, যার ফলে বিক্রিয়ক পদার্থটা কি হয়, বিক্রিয়া করার জন্য সক্রিয়করণ শক্তি পায়, অর্থাৎ বিক্রিয়া করার জন্য সক্রিয় হয়, যার ফলে তোমার কি হচ্ছে, সহজেই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে। এরপরে আসছি, দেখো এদের ক্ষেত্রে পরিবর্তনশীল জারণ অবস্থা এবং জটিল যৌগ গঠন, অর্থাৎ এরা একাধিক জারণ অবস্থায় যৌগ গঠন করতে পারে এবং জটিল যৌগ গঠন করতে পারে। জটিল যৌগ তোমরা একটু স্বাভাবিক জেনে এসছো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে বিস্তারিত জানবে। বলছে এরা যখন কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ক পদার্থের সঙ্গে তোমার কি হয়, একটা অস্থায়ী জটিল যৌগ গঠন করে সেই অস্থায়ী যৌগটা আবার কি হয়, পরে ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়ে যায়, যেটা তোমাদের অধিশোষণে কিছুটা বলা হয়েছিল। তাহলে কি হয়েছে, এরা বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়ক পদার্থের সঙ্গে যুক্ত হয়ে একটা অস্থায়ী যৌগ গঠন করে। সেই অস্থায়ী যৌগটা কি হচ্ছে, ভেঙে গিয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, ফলে বিক্রিয়াটা স্বাভাবিক অবস্থায় যে পথে অগ্রসর হতো তার থেকে অন্য পথে অগ্রসর হয়, এবং সেই পথে অগ্রসর হয় যে পথে গেলে কম সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। অথবা এরা তোমার কি হয়, কোনো একটা বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ক পদার্থগুলোকে তোমার কি আছে, নিজেরা জারিত বিজারিত করতে পারে নিজেদের জ্বালন অবস্থা পরিবর্তন দ্বারা, করে তাকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করতে পারে। যেমন দেখো, স্পর্শক পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাইঅক্সাইডকে যখন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করা হয়, ভ্যানাডিয়াম পেন্টক্সাইডের উপস্থিতিতে এটা জারিত হয়ে সালফার ডাইঅক্সাইড হয়। প্রক্রিয়াটা কিভাবে হয়, বলছে দেখো, প্রথমে সালফার ডাইঅক্সাইড ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অর্থাৎ V2O5 এর সঙ্গে বিক্রিয়া করে জারিত করে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়, এবং ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা এতে রূপান্তরিত হয়ে যায় টেট্রাঅক্সাইডে। তাহলে এইটা দেখো, অনুঘটকটার অনুঘটক রূপে থাকলো না, কিন্তু সঙ্গে সঙ্গে কি করবে, এই ভ্যানাডিয়াম V2O4 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আবার তার অনুঘটকের পূর্বের অবস্থায় ফিরে চলে আসে। তাহলে দেখো, পূর্বের অবস্থায় ফিরে চলে, মাঝখান থেকে কি হয়েছে দেখো, সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে গিয়ে সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়েছে। তাহলে এইভাবে তোমার কি করতে পারে, এরা যে কোনো পদার্থকে তোমার বিক্রিয়ার কম সক্রিয়করণ শক্তির মাধ্যমে কোনো একটা পথ অবলম্বন করে বিক্রিয়ক পদার্থকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করতে পারে। বলছে এছাড়াও দেখো, এরা তোমার কি হয়, বিচূর্ণ অবস্থায় তোমার বিক্রিয়া মাধ্যমে উপস্থিত থেকে বিক্রিয়ক অণুকে এদের অধিক পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল প্রদান করতে পারে। এদের ওই অধিক পৃষ্ঠতলীয় ক্ষেত্রফলে বা এদের পৃষ্ঠতলীয় ক্ষেত্রফলে অনেক মুক্ত যোজ্যতা থাকে। এই মুক্ত যোজ্যতাগুলোর ক্ষেত্রে কি হয়, মুক্ত যোজ্যতাগুলোয় বিক্রিয়ক পদার্থগুলো অধিশোষিত হয়।
অধিশোষিত হয়ে তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় এবং পৃষ্ঠতল থেকে তোমার কি হচ্ছে, বিশোষিত হয়ে যায়। এই কাণ্ডগুলো করে এরা তোমার কি করতে পারে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। সেই কারণে সন্ধিগত মৌলগুলি বা তাদের আয়ন বা তাদের কোনো যৌগ অনুঘটক রূপে ক্রিয়া করতে পারে।